এসআইআর নিয়ে যেভাবে নাগারে প্রতিবাদ চলছে, এসআইআর এর ভবিষ্যৎ নিয়েও সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ কি মনে করছেন, চলুন শুনে নি তারা কি মনে করে। এটা একটা পুরো নাটক চলছে। পশ্চিমবাংলার মানুষ, আমার বাবার 94 বছর বয়স, বাবা সে স্বাধীনতার থেকে তিনি ভোট দিয়ে আসছে, স্বাধীনতার পর থেকে ভোট দিচ্ছে, এত বছর ধরে ভোট দিল, সেই লোকটাকে এসআইআর তার নাম ডেকেছে, মানে উঠতে পারে না, তাকে সেই অবস্থায় তাকে কোনো অবস্থায় কষ্ট করে অটো করে নিয়ে তাকে তার হিয়ারিংয়ে যেতে হচ্ছে। এটা পুরো একটা অমানবিক কাজ হচ্ছে, সে কেন্দ্র হোক আর রাজ্য হোক, এটা হচ্ছে নাটক চলছে, একটা পুরো নাটক চলছে। যদি বন্ধ করা দরকার তাহলে করবোই না, করতেই দেবো না, কোনো অফিসারকে আমি নিয়োগ করতে দেবো না, তাহলে পুরো বন্ধ হবে। তাই এটা নাটক চলছে না, তা কি হচ্ছে? এসআইআরটা হওয়া উচিত, কিন্তু সঠিকভাবে হওয়া উচিত। এসআইআর নিয়ে তো নানান রকম গোলমাল হচ্ছে, একটু ভুলের জন্য এদিক ওদিক মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এই আর কি। আপনি সাধারণ মানুষ হিসেবে কি বলতে চাইছেন, কিভাবে হলে সুবিধা হবে? সহজ পথে হলে সুবিধা হবে, কারণ বিএলআরওরা কি আপলোড করছে কেউ বুঝতে পারছে না, যার জন্যে বারবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এই বিষয়ে মানে কিছু তো বলার নেই, এটা যেটুকু করার উনি সেইভাবেই দেখছেন। এসআইআরটা কি হবে কি বন্ধ হবে, আপনি কি চাইছেন? না, এসআর হচ্ছে হোক, এসআর তো বন্ধ হতে কেউ বলছে না, কিন্তু সাধারণ যারা পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। না, প্রতিটা মানুষকে কাজ বন্ধ করে যেতে হচ্ছে, আসতে হচ্ছে, এগুলো তো ঠিক হচ্ছে না। একটু দেখে শুনে সব মিলে করলেই সেটাই ভালো হয়। তো এই ব্যাপারটা হচ্ছে কি, যে এসআইআর যেটা হয়েছিল সেটা আগে আমাদের রাজ্যকে আগে বোঝানো উচিত ছিল যে জিনিসটা এইভাবে হবে, এই হবে। এবারে এখন যে এটা হচ্ছে সেটা যে হবারই কথা ছিল, কারণ না মানুষ তো এই ব্যাপারে আশ্বস্ত নয়। এটাকে সিএম হোক কিংবা তারও যে দলের যে লোকেরা রয়েছে তাদেরকে বোঝানো উচিত ছিল। তারা যদি সাধারণ মানুষকে বোঝাতে পারতো তাহলে আরও ভালোটা হতো। কিন্তু এটা যেটা হচ্ছে সেটা হয়তো অতি অবশ্যই ধিক্কারজনক। আর সিএম কী করতে দিল্লিতে যাচ্ছে সেটা তো আর কিছু বলার নেই, কারণ না দিল্লিতে ওনার তো রেগুলার একটা বাড়ির পর্যায়ে পড়ছে। তো এটাই হচ্ছে এখনকার। এসআইআর তো হতেই হতো, এগুলো এখন তো করতেই হবে। এখন উনি গেছেন, ওনার রাজনীতির জন্য গেছেন। হ্যারাস হচ্ছে, নিজের ঠিকঠাক জিনিস থাকলে হ্যারাস হবে কেন? অবশ্যই না, হ্যারাসমেন্ট কমুক, কিন্তু চলাতে উচিত। ওইটা তো হবার উচিত আপনি কি চাইছেন এসআইআর? না, এসারে হোক, মানে আমি চাইছি হোক, মানে ভালো মতন হয়ে যাক। এ তো হ্যারাসমেন্ট হচ্ছে কি বলবো, চার মতো এসে মেসেজ এসেছে, হয়ে গেল, ফির 5 মাসে মেসেজ এসেছে, কিছু হয় না, ফির গেছি আমরা, ছেড়ে দিলাম, যা হবে হবে। কেন না ভাই, এত হ্যারাসমেন্ট করবে বলুন না। বাংলার এসআইআর এর ভবিষ্যৎ কি? কারণ সুপ্রিম কোর্টে মামলার পাশাপাশি নির্বাচন কমিশনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এসআইআর ইস্যুতে রাজধানীর রাজপথে তিনি কার্যত নির্বাচন কমিশনকে নাগারে নিশাড়া করছেন। তাহলে এসআইআর এর ভবিষ্যৎটা কি? আদৌ কি এ রাজ্যে মসৃণভাবে এসআইআর প্রক্রিয়া চলবে, নাকি মাঝপথে স্থগিত হয়ে যাবে? চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। এবার বাংলার এসআইআর এর আজ দিল্লিতে। ফের এসআইআর কে অসাংবিধানিক বলে রাজধানীর রাজপথে সুর চড়ালেন মমতা। এর জেরে প্রশ্নের মুখে বাংলার এসআইআর এর ভবিষ্যৎ। একদিকে সুপ্রিম কোর্টে মামলা, অন্যদিকে মৃতের পরিবারকে নিয়ে কমিশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে রাজধানীর রাজপথে কমিশনকে নিশানা করে সুর সপ্তমে চড়িয়েছেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলায় বিজেপির ইশারায় কমিশন পক্ষপাতিত্ব করছে, এই এসআইআর অসাংবিধানিক। Last point is, last in the year 2002, the SIR cases was registered and processed in Bengal. After that 24 years, no trace. Why on the eve of election? Because automatically February month, this month, possibly they will announce the notification. So within 2-3 months, is it possible without planning, without mapping, without proper training, without proper infrastructure to do the SIR? Actual, you see 4 election bound state, Bengal, Tamil Nadu, Kerala and Assam.
they are doing it through only the opposition state, but not in Assam, because this is double engine state. Now Northeastern know. Number 2, first phase they deleted 58 lakhs names. Even they have not given any opportunity to the people who are the victims to apply form number 7 to defend themselves. Form number 6 to defend themselves. সোমবারের পর মঙ্গলবারও বঙ্গভবনের সামনে থেকে ফের একবার নির্বাচন কমিশনকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রথম থেকেই অভিযোগ করে আসছে এসআইআর আতঙ্কে রাজ্যে আত্মহত্যার ঘটনা ঘটছে। ইতিমধ্যেই 140 জনের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের নিয়ে কমিশনে যান মমতা। গায়ে কালো পোশাক পরে সুর চড়ান বাংলার মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই রাজধানীর এই আঁচ এসে পড়েছে বঙ্গ রাজনীতিতে। মুখ্যমন্ত্রী নাটক করছেন বলে পাল্টা কটাক্ষ ছুড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী এসআইআর বন্ধ করতে নাটক করছেন। এসআইআর এর আতঙ্কের নামই হচ্ছে মমতা ব্যানার্জি। প্রথম দিন থেকে কন্টিনিউয়াস ভয় দেখানো, আতঙ্ক তৈরি এবং সমস্ত লোকের নামের বানান ভুল, পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছে। এসআইআর কেন্দ্রগুলোতে তৃণমূলের দাদাগিরি, তাণ্ডব, কিভাবে বিএলও, এইআরও, ইআরওদের একাংশকে দিয়ে আইপ্যাককে বসিয়ে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ লোককে শুনানিতে ডেকে নিয়ে গিয়ে। এদিকে বঙ্গভবনের নিরাপত্তা দিতে দিল্লিতে বাংলার পুলিশ। নির্বাচন কমিশন সূত্রের খবর, 15 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। এসআইআর শুনানি পর্ব শেষের পথে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সরাসরি আক্রমণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বাংলার এসআইআর এর ভবিষ্যৎ নিয়ে। যদিও কমিশনের দাবি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে কমিশন তৈরি। কোনো না কোনো অসঙ্গতি পাওয়া গেছে যাদের ক্ষেত্রে, এবং সেই সংখ্যাটাও হচ্ছে সম্পূর্ণ ভোটার তালিকায় যে সংখ্যা ছিল তার মোটামুটিভাবে 6 ভাগের 1 ভাগ। তো এই ব্যক্তিদের ক্ষেত্রে কোথাও বানান ভুল, কোথাও কারুর সাথে ম্যাপিং করে দেওয়া হয়েছে অনেক লোককে, কোথাও বাবার সাথে ছেলের বয়সের ফারাক অত্যন্ত কম বা খুব বেশি। এই ধরনের কেসগুলোয় জাস্ট আমাদের আরেকবার নথিটা যাচাই করে নিয়ে যাতে একটা ভালো ইলেকট্রাল রোল, অ্যাকিউরেট ইলেকট্রাল করা যায়, তারই উদ্দেশ্যে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে, তাদের হিয়ারিংয়ের সুযোগ দেওয়া হয়েছে যাতে তাদের কাছে যে নথি আছেন সেই নথি শেয়ার করেন এবং সেই নথি দেখে পরীক্ষা করে আমরা সেই সমস্ত কারেকশন করে নেব। বিজেপির একাংশের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চাইছেন কোনোভাবে তাকে গ্রেপ্তার করুক দিল্লি পুলিশ। এটা রাজনৈতিক ইস্যু করে ফায়দা তুলতে চাইছেন মমতা। পাশাপাশি তাদের দাবি, মুখ্যমন্ত্রী চাইছেন কোনোভাবেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক। তখন বিজেপিকে বাংলা বিরোধী বলে সুর চড়াবে তৃণমূল। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রীর এই নাটক ধরে ফেলেছে সবাই। এখন দেখার জোড়া চাপে বাংলার এসআইআর এর ভবিষ্যৎ কোন খাতে বয়। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমরা নজর রাখবো দিল্লির দিকে। কারণ একদিকে সুপ্রিম কোর্টে যখন মামলা চলছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মৃতদের পরিবারকে নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। তাহলে কি কোথাও এ রাজ্যে যে এসআইআর প্রক্রিয়াটা চলছে সেটা কি কোথাও স্থগিত হতে পারে? সেই সম্ভাবনা কি তৈরি হচ্ছে? ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে স্টুডিও উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারের সাথে কি মনে হচ্ছে এসআইআর এর ভবিষ্যৎ? মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের গায়ে যাচ্ছেন, একদিকে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। উনি আতঙ্কিত, ভূতগ্রস্তের মতো আচরণ করছেন। দিল্লিতে শব্দ দূষণ হচ্ছে ওনার এই হিন্দি শুনে। যেটা বলতে পারেন না বলেন কেন? আপনি একজন মুখ্যমন্ত্রী, যদি এইরকম হিন্দি বলেন, কাগের ঠ্যাং বগের ঠ্যাং। লজিক্যাল ডিসক্রিপেন্সিকে সাংবাদিক বৈঠকে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে চালিয়ে গেলেন। পাশে দেখলাম অভিষেকে থমথমে মুখে রয়েছে। আসলে অভিষেক তো অন্তত হিন্দি ইংরেজিরা ভালো বলেন। কাঠের পুতুলের মতো বসে আছে। পিসিমণিকে কিভাবে সংযত করবে? পিসিমণি তো কারুর কথা শোনেন না। উনি ভাবেন, যদি জানি না উনি সুপ্রিম কোর্টে সওয়াল করবেন কিনা। এটাও একটা মহানাটক। হয়তো
উকিলের পোশাক পরে আদালত চত্বরের গেট অবধি যাবেন এবং দেখাবেন, দেখো বাংলার মানুষের জন্য আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত সওয়াল করেছি। ওনার 4 দশকের বেশি সময় ধরে রাজনীতির অভিজ্ঞতা, তো নাটক আর রাজনীতি একদম সমার্থক করেছেন। উনি চাইছেন একটা প্ররোচনা দিচ্ছেন, তো উত্তেজনা হোক, একটু হাতাহাতি হোক, আমায় মেরেছে আমায় মেরেছে, দিল্লি পুলিশ আমায় মেরেছে, এইটা বলে হয় হাতে ব্যান্ডেজ নয় পায়ে প্লাস্টার, একটা কিছু ওনার চাই। সারা ভারতবর্ষে এসআইআর হচ্ছে, আরে তামিলনাড়ুতে হচ্ছে, কেরালায় হচ্ছে, কেউ এরকম রাস্তায় নেমে নাটকবাজি করছে, অখিলেশ করছে, পিনরাই বিজয়ন করছেন, কেউ করছে, স্টালিন করছে, সুপ্রিম কোর্টে গেছেন, ওখানে সাংবিধানিক প্রশ্নের বিচার হবে। কিন্তু রাস্তায় নেমে এই নাটকবাজি, এর কারণটা কি? বারবার করে বলছেন পুরনো ভোটার তালিকায় ভোট হোক, মানে আবার দ্বিজেন মুখোপাধ্যায় এসে ভোট দেবেন, আবার মৃতলা এসে ভোট দেবেন, উনি সেই ভোটগুলো নিয়ে জিতবেন, এবার হবে না। এসআইআর তো সুপ্রিম কোর্ট কখনোই স্থগিত করবে না, সারা ভারতবর্ষে হচ্ছে। কমিশন বলতে পারে আমরা আপাতত স্থগিত করে দিলাম, তাতে দিদিমণির তো কোনো লাভ হবে না। আপাতত স্থগিত মানে পুরনো তালিকায় আর ভোট হবে না। আবার কমিশন যখন চালু করবে নিজেদের সময় সুযোগ মতো, এই অসহযোগিতা করলে প্রশাসন, এই সরকারের মেয়াদ শেষ হয়ে গেলে রাষ্ট্রপতি শাসনে এসআইআর হয়ে ভোট হবে। পুরনো ভোটার তালিকায় ভোট হবে না, এটা দিদিমণি বুঝতে পারছেন কিনা জানি না। পুরনো ভোটার তালিকায় ভোট হবে না। এই চূড়ান্ত অসহযোগিতার মুখে দাঁড়িয়ে কমিশন যদি বাধ্য হয় এসআইআর প্রক্রিয়াকে আপাতত স্থগিত করতে, তাতে দিদিমণির কোনো লাভ হবে না। আপাতত স্থগিত মানে বাতিল নয়। এসআইআর প্রক্রিয়া কার্যত অন্তিম চরণে পৌঁছেছে, সেখানে যদি ওটা স্থগিত হয় কমিশন নিশ্চয়ই বলবে। কমিশন দিদিমণিকে কালকে তো জবাব দিয়েছে যে বিএলওদের অতিরিক্ত ভাতা কি হলো। সিইসি এবং কমিশনের উদ্দেশ্যে যে বাক্যবান এবং কদর্য ভাষা তৃণমূলের বিধায়ক নেতারা ব্যবহার করছেন, সেটা কেন হচ্ছে? ইয়ার অফিস ভাঙচুর হয়েছে, পদে পদে অসহযোগিতা করছেন, আজকে নাটক করতে এসছেন। ওনার দাবি মতো এসআইআর যদি স্থগিত হয়, উনি যেন এটা কখনোই না ভাবেন পুরনো তালিকায় ভোট হবে, হবে না। এসআইআর হলেই ভোট হবে। সেই এসআইআর সম্পূর্ণ করতে যদি 1 বছর লাগে, 1 বছর পরে ভোট হবে, ততদিন রাষ্ট্রপতি শাসন হবে। কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে রাষ্ট্রপতি শাসন জারি হলে একটা সিম্পেথি আদায়? ভয় পাচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি হলে 50টা আসন পাবে না, যেন তেন প্রকারেণ পুরনো ভোটার তালিকা দিয়ে ভোট করতে চাইছে। এত কাজ করেছেন, জন্ম থেকে মৃত্যু, 74,000 কোটি টাকা খরচ করেছেন মাতৃশক্তিকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে, এত আপনার ভয়? এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া। বারবার বলছেন একজন যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়, সবার বক্তব্য এটা, একজন যোগ্য ভারতীয় ভোটারের নাম যেন বাদ না যায়, কিন্তু একবারও বলছেন না একজন অযোগ্য ভোটারের নামও যেন তালিকায় না থাকে। বলছেন না তো। উনি এই পশ্চিমবঙ্গে যখন প্রশাসন চালান, সব অনুপ্রাণিত আমলা তো। যদি দিদিমণি বলেন সূর্য পশ্চিম দিকে ওঠে, ওরা বলবে হ্যাঁ ম্যাডাম সূর্য পশ্চিম দিকে ওঠে। যদি বলতে হয় হ্যাঁ ম্যাডাম, ওরা বলে হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম। দিদিমণি সব শুনতে অভ্যস্ত। প্রশাসনিক বৈঠকে টিভি ক্যামেরার সরাসরি সম্প্রচারের সামনে অফিসারদের নাম ধরে ডেকে ভৎসনা করেন, অসম্মান করেন। জ্ঞানেশ কুমার তো সেই গোত্রের নয়, তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, ক্যাবিনেট মন্ত্রীর স্ট্যাটাস তার। সবাইকে এই গৃহপালিত অনুপ্রাণিত আধিকারিকদের মতো দিদিমণি ভাববেন না। তো জ্ঞানেশ কুমার বলেছেন যে আপনি বলে যাচ্ছেন আপনার কথাই সব ঠিক আর নির্বাচন কমিশন সব ভুল, এটা কি করে মানব? আর আপনার কথায় যদি লজিক না থাকে তাহলে এই কথা শুনবো কেন? সূত্র মারফত তো এটাই বেরিয়ে এসছে। তাতেই দিদিমণির মেজাজ সপ্তমে চড়েছে। কি আমার মুখের উপর কথা, আমি বঙ্গেশ্বরী, এখানে সবাই হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম করে, সেখানে জ্ঞানেশ কুমার বলছেন আপনার ইললজিক্যাল যুক্তি আমি শুনবো কেন? সবারই তো সময়ের দাম আছে। ব্যাস, এমন সিইসি দেখিনি, বিজেপির দালাল, অমিত শাহের দালাল। আর উনি রেগে গেলে তো নত্য সত্য জ্ঞান থাকেন, এটাই কিন্তু ওনার রাজনীতি।
এটাই রাজনীতি ওনার। বেআব্রু হয়ে যাচ্ছেন এসআইআর এর বিরোধিতা করতে গিয়ে। সারা ভারতবর্ষ হাসছে। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক কাজ করছে, আর সংবিধান নিয়ে নির্বাচিত মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করছেন। কেন করছেন সবাই জানে। বঙ্গভবন পাহাড় দিতে কার্যত বাংলা থেকে পুলিশ গেল, কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারি আশঙ্কা করছেন? বিজেপি অত বোকা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে শহীদের মর্যাদা দেবে না। উনি এসব চাইছেন, আমায় গ্রেপ্তার করলো, আমায় গ্রেপ্তার করলো, খোকাবাবুকে গ্রেপ্তার করলো, এসব চাইছেন একটা সেন্টিমেন্ট তৈরি করা। দেখেছো মমতাকে গ্রেপ্তার করলো বিজেপির লোকজন, এখানে একটা অনুরণন হবে। উনি এসব নাটক, একবার তো সেই মৃত্যু ঘণ্টা বাজাতে গিয়ে কালো শাল নিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলতে চেয়েছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 90 দশকের গোড়ার দিকে। এসব একটা রাজনীতির চেনা ছক, এই ছক বারবার কাজে লাগবে না। আর দিল্লি পুলিশ বঙ্গভবনে ঘরে ঘরে ঢুকে সার্চ করেছে, ছবি কোথায়? প্রমাণ দিন। ভাইপো বলেন না প্রমাণ কই, প্রমাণ কই, ওনারাও প্রমাণ দিন না। দিল্লি পুলিশ ঘরে ঘরে সার্চ করেছে। দিদিমণি এবং দিদিমণি যে বঙ্গভবনে যাবেন সেটা রাজ্য পুলিশের পক্ষ থেকে দিল্লি পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছিল। উনি একজন জেড প্লাস প্রোটেক্টি, উনি দিল্লিতে গেছেন, ওনার নিরাপত্তার মূল দায়িত্ব দিল্লি পুলিশের। তা দিল্লি পুলিশ ওখানে কর্ডন করবে না? উনি রাত্রিবেলা যে শাড়ি পরেছিলেন সেই শাড়ি পরে চলে এসছেন, সঙ্গে সাউন্ড বক্স আর মাইক্রোফোন টেনেছেন কেন? সবই আইপ্যাকের তৈরি চিত্রনাট্য। সবাই এখন বোঝে দিদিমণি নাটক করতে গেছেন, সুপ্রিম কোর্টে সওয়াল করবেন কি করবেন না, বা সাধারণ মানুষ হিসেবে থাকবেন কি, সেটা ওনার ব্যাপার। নাটকটা উনি করবেন, একটা অপটিক্স তৈরি করবেন। দেখো আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত সওয়াল করেছি, চাপ দেবেন, দেখো আমি এসেছি। যদি সুপ্রিম কোর্টকে প্রভাবিত করে, ভারতবর্ষের বিচার ব্যবস্থা তো ঠুনকো নয়। অনেকে সুপ্রিম কোর্ট নিয়ে অনেক রকম প্রশ্ন করেন, আমি তার মধ্যে নেই। দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রতি আস্থা, বিশ্বাস, সম্মান আমার আছে। দিদিমণি যতই নাটকবাজি করুন না কেন, আদালত প্রভাবিত হবে না। আর এসআইআর শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না, সারা ভারতবর্ষে হচ্ছে। কোনো অবস্থাতেই এসআইআর প্রক্রিয়ায় স্থগিতাদেশ হবে না। একমাত্র এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে স্থগিত করতে পারে নির্বাচন কমিশন নিজেই, সার্বিক অসহযোগিতার মুখে দাঁড়িয়ে। তথ্য চুরি যে মামলাটি সুপ্রিম কোর্টে ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হলফনামা দিয়ে জানিয়েছেন যে তিনি সেদিন কোনো তথ্য নিয়ে আসেননি। ইডি তো পাল্টা হলফনামা দিয়ে বলেছে, সেই জন্য তো এক সপ্তাহ পিছিয়ে গেছে। যখন এটা শুনানি হবে তখন আইনজীবীরা সওয়াল জবাব করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে জাতীয় স্তরে গিয়ে নিজেকে আরও কি প্রকাশ করতে চাইছেন, যে বিরোধী যে ওনার যে সঙ্গীগুলি, উনি হাসির কোড়া করছেন। কেউ ওনাকে বিশ্বাস করে না, রাহুল গান্ধী করে না, অখিলেশ যাদব করে না, লালু করে না, কেউ করে না বিশ্বাস। কারণ উনি বিশ্বাসযোগ্য শরিক নন। কাজের বেলায় কাজই, কাজ পুরোলে পাজি। কংগ্রেসের পিঠে উনি অনেকবার ছুরি মেরেছেন। আর অখিলেশ এখানে এসে একটু চুলকে দিলেন ওনাকে। অখিলেশ বলতে এখানে বিধানসভায় 2-3টে সিট যদি দেয় এইসবের জন্য। একজনও তো এলেন না, অখিলেশও এলেন না, কেজরিওয়ালও এলেন না। কেজরিওয়াল দিদি আসলেই আসতেন। আরজেডির মনোজ ঝা এলেন না, খার্গে এলেন না, এমনকি জয়রাম রমেশও এলেন না। সর্বভারতীয় রাজনীতিতে মমতাদির অবস্থানটা খুব স্পষ্ট, তিনি কিন্তু একাকী হয়ে গেছেন। এই দায় তার নিজের। এখানকার অনুপ্রাণিত সংবাদ মাধ্যম অনেক কথা বলেন, মমতাকে কেন্দ্র করে একটা বিজেপি বিরোধী তৈরি হচ্ছে। কিছু হচ্ছে না। নোবডি ট্রাস্ট হার পলিটিক্যালি। উনিও কাউকে বিশ্বাস করেন না, ওনাকেও কেউ বিশ্বাস করেন না। সামনে 26শে বিধানসভা নির্বাচন। আমরা দেখেছিলাম বিহারের ক্ষেত্রে কেন্দ্রীয় বাজেটে একটা বাড়তি বরাদ্দ ছিল, কিন্তু এখানে দেখলাম যে বাংলায় যেহেতু নির্বাচন রয়েছে, কেন নির্বাচনকে কেন্দ্র করে বাজেট করতে হবে কেন? এটা ভারতের বাজেট, এটা পশ্চিমবঙ্গের বাজেট নেই। না না, আসামের জন্য শুধুমাত্র একটা মেডিকেল কলেজ হয়েছে, তামিলনাড়ুর জন্য কিছু হয়নি, কেরলের জন্য কিছু হয়নি। অনেকগুলো আছে এখানে, দুর্গাপুর শিল্পাঞ্চল, সুরাত থেকে ডানকুনি করিডর, বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু। ওই বারবার রাজ্যের নাম বলে এত টাকা হবে, এত টাকা হবে। দিদিমণি যখন রেলমন্ত্রী ছিলেন কাঁচরাপাড়ায় রেলের ফ্যাক্টরি করতে বলেছিলেন, কিচ্ছু হয়নি। ডানকুনি লুধিয়ানা ফ্রেট করিডর, উনি তার কাজ কতদূর হয়েছে?
দিদিমণি এসব বলেন, সব ওনার ওই স্বল্প সময়ের রেলমন্ত্রিত্বের কালে হয়েছে। সব দাবি করা হামটি ডামটি বাজেট, হোয়াট কাইন্ড অফ ননসেন্স হামটি ডামটি। হ্যাঁ, ভারতবর্ষের বাজেট পেশ হচ্ছে, উনি বলছেন হামটি ডামটি বাজেট। রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবলেন বিরাট বড় একটা উক্তি করেছি, চালাক চালাক কথা বলেছি, মানুষের কাছে হাসির খোরাক হচ্ছে পশ্চিমবঙ্গ। আর উনি পশ্চিমবঙ্গের এই প্রধান, প্রশাসনিক প্রধান, তার মুখে এই ধরনের বালিকা সুলভ চপলতা মানায় না। নির্বাচন কমিশন বলছে যে 140 জন যে মৃত্যু হয়েছে, যে তৃণমূল যেটা দাবি করছে, তাদের কাছে কিন্তু নির্বাচন কমিশন লিখিত অভিযোগ নেই। আরে ডিএমরা দিচ্ছে না তো। নির্বাচন কমিশন যদি ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হয়, তার জন্য একটা প্রশাসনিক রীতি আছে, সেটা তো মানতে হবে। সেটা মানছে না, শুধু বলছে এসআইয়ের আতঙ্কে মৃত্যু হয়েছে। পুরোটাই হচ্ছে ড্রামাটাইজ করা, নাটক করা। দীর্ঘক্ষণ সাংবাদিক বৈঠক করছে, একই কথা, চর্বিত চর্বণ চর্বিত চর্বণ, একই কথা। আচ্ছা, নির্বাচন কমিশন তো ঠুটো জগন্নাথ, সিইও ছাড়া কমিশনের নিজস্ব কোনো লোক আছে? সব তো রাজ্য সরকার দিয়েছে। তাহলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ছাপার, এই যে দিদি প্রেস কনফারেন্সে বললেন, ঠিক বলেছেন। মমতা আমি লিখতে পারি MAAMATA, MAMATA, MAMOTA, ঠিক আছে। এখন কমিশনের কাছে নিশ্চয়ই এর মধ্যে যে কোনো একটা আছে, হয়তো দিদি অন্যভাবে লেখেন, তাহলে ডিসক্রিপেন্সি হচ্ছে। তাহলে এই শুধরানোর দায়িত্বটা কার? যারা আছেন তাদের। একটা নির্বাচন কমিশনের লোক আছে, 1000 ডেটা এন্ট্রি অপারেটরকে চেয়েছিল কমিশন 1 বছর আগে, একজনকে দেননি। নির্বাচন কমিশনের দোষ। আরে নির্বাচন কমিশনের তো পরিকাঠামোই নেই, তাদের একটাই লোক হচ্ছে মনোজ আগরওয়াল, বাকি সব তো ডেপুটেশনে রাজ্যের কর্মী। এটা তো বুঝতে হবে দিদিমণি কি নাটক করছেন। বলছেন 58 লক্ষের নাম তো শুনানিতে ডাকা হলো না, খুনিদেরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে। প্রত্যেকটা বুথে তালিকা টাঙানো আছে, মৃত, পার্মানেন্টলি শিফটেড, মাল্টিপল এন্ট্রি, প্রত্যেকটা বুথে। BLA আছে, BLA 2 আছে, BLOরাই তালিকা দিয়েছে, 7খানা মাত্র জমা পড়েছে কনসিডার করার, 58 লক্ষের মধ্যে 7টা। উনি দিল্লিতে গিয়ে নাটকবাজি করছেন, শুনে এমনি এমনি বাদ দিয়ে দিল। আতঙ্কে ভূতগ্রস্ত হয়ে গেছেন। এই বুঝি গদি চলে গেল, এই বুঝে মুসলমানরাও সঙ্গে নেই সবাই। আর 40 লক্ষ ডিফারেন্স তৃণমূল বিজেপি, সে আগের ভোটার তালিকায় লোকসভায়। ইন্ডিয়া টুডের সমীক্ষা বলছে বিজেপি এই মুহূর্তে ভোট হলে 42% ভোট পাবে বাংলায়, তৃণমূল হয়তো পাবে 44%। ভোট 2 মাস দেরি আছে। এসআইআর হোক, লেভেল প্লেইং ফিল্ড হয়ে যাবে। এই যে কয়লা অভিযান চালায়, কার বাড়ি থেকে নাকি টাকা গোনার মেশিন এনে টাকা উদ্ধার হতে হচ্ছে, এক ওসির বাড়িতে চলে গেছে, বুধবুধ থানার ওসি, পাণ্ডবেশ্বরের টাকা উদ্ধার হচ্ছে। আইপ্যাক এমন একটা সংস্থা থেকে ঋণ নিয়েছে, আনসিকিউর্ড লোন, যার কোনো অস্তিত্বই নেই, ছাড় পাবে না আইপ্যাক। ও সুপ্রিম কোর্টে আজকেই সওয়াল হয়ে যেত, বিচারপতিরা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইচ্ছা করে কালকে রাত্রে উনি হলফনামা দিয়েছেন যাতে শুনানিটা ডিলে করা যায়। 2 সপ্তাহ হলো হলফনামা দিতে পারলেন না, ঠিক শুনানির আগের দিন রাত্রে দিয়েছেন। তাহলে ইডিকে তো সেই হলফনামার জবাব দিতে হবে, সেই জন্য সময় চেয়েছে ওরা, আদালত মর্জন করেছে। অসংখ্য